প্রিয় দর্শক, ইসমানী মির্জাপুর শুভরাত্রিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পাওয়ার্ড বাই ক্যামরান স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমরা যেটি নিয়ে কথা বলবো সেটি আসলে সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট। বেশ কয়েকদিন থেকেই আমরা রাজনৈতিক নানা বিষয় নিয়ে কথা বলবার চেষ্টা করছি এবং সে বিষয়ে আজকে কথা বলবার জন্য আমরা আমন্ত্রিত অতিথি হিসাবে আমাদের স্টুডিওতে পেয়েছি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং এবারে নতুন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জনাব এস এম কামাল হোসেন এমপি। তিনি রয়েছেন আমাদের সাথে আরেকজন সাবেক সংসদ সদস্য রয়েছেন, ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু রয়েছেন আমাদের সাথে। আমরা দুজনের সাথে কথা বলবো এবং এই কথা বলার প্রেক্ষাপটে আমি প্রথমে কামাল ভাইকে দিয়ে শুরু করতে চাই এবং আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আপনি প্রথমবারের মতো নির্বাচিত হওয়ার পর আমাদের এই অনুষ্ঠানে এসেছেন, ইসমানী মির্জাপুর শুভরাত্রিতে এসেছেন এবং আপনার প্রতি শুভকামনা থাকলো। আমি প্রথমত যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নিশ্চয়ই বিএনপির সম্মানিত ভাইস চেয়ারম্যান তিনি রয়েছেন, তিনিও আলোচনায় যুক্ত থাকবেন। আপনি ভোটে নির্বাচিত হয়েছেন, কত ভোট পেয়েছিলেন মনে আছে কি কামাল ভাই? জাস্ট দর্শকদের পুনরায় আবার একটু পুনরাবৃত্তি করার জন্য, অনেক দিন তো হয়ে গেল। আমি নৌকায় ভোট পড়েছে প্রায় 91,000। আচ্ছা, মানে কত ফিগারটা কত? আপনার টোটাল ভোট পড়েছেন ওখানে 142.43%। বাহ। আর নিকটতম প্রতিদ্বন্দ্বী অনেক কম। কত পেয়েছিল মনে আছে? 3,000, 3,500, 5,000, তিনজন ছিল। ভোটের ব্যবধান ছিল, ব্যাপক ভোটের ব্যবধান ছিল। এবং আমি যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে আপনি ভোট পেয়েছেন 90,999, এটি কি? হ্যাঁ। আচ্ছা, তাহলে মানে 999 না, 4টা 9 এখানে হচ্ছে, মধ্যেটা শূন্য শুধু হয়েছে। 90,999 ভোট আপনি পেয়েছেন। জাতীয় পার্টির নাঙ্গল প্রতীক নিয়ে 4,873 ভোট এখানে পেয়েছেন। তো সে যাই হোক, প্রথমবার নির্বাচন করেছেন, বিজয় লাভ করেছেন, মাঠে অনেক পরিশ্রম করেছেন এবং সে পরিশ্রমের ফল হয়তো আপনি পেয়েছেন। তো ওখানে আমি আপনার হলফনামাটা এখানে দেখতে পাচ্ছি, সেটি বেশ ভালো। আপনি লিখেছেন যে আপনি ব্যবসা বাণিজ্য করেন এবং সেই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে উল্লেখযোগ্য যে জায়গাটাই, সেই জায়গাটা আপনি লিখেছেন। সব জায়গার মধ্যে আপনি খুব চমৎকারভাবে সব কিছু উল্লেখ করেছেন। আপনি বলেছেন যে ব্যাংক এবং অন্যান্য হিসাবের পাশাপাশি পোস্টাল সার্ভিসিং সার্টিফিকেটে বিভিন্ন ধরনের সঞ্চয়পত্র বা স্থায়ী আমানত বিনিয়োগ বাবদ 3,45,00,000 টাকা আপনার এখানে আছে। স্ত্রীর 1,36,00,000 টাকা, পশুদের 15,00,000 টাকার কথা উল্লেখ করা হয়েছে এবং এটি আপনি ব্যবসা বাণিজ্য করেন, সেটি আপনি এখানে উল্লেখ করেছেন। তো এই নির্বাচনে আপনি জয়লাভ করবার পর আপনার কাছে কেমন মনে হয়েছে যে নিকটতম প্রতিদ্বন্দ্বী এত কম ভোট, অর্থাৎ 4,873 ভোট, এত কম ভোট পাবার কারণ কি আপনার প্রচুর জনপ্রিয়তা নাকি না অন্য কোনো কারণ ছিল? আপনি কিভাবে দেখছেন বিষয়টাকে? এটা হচ্ছে নৌকার জনপ্রিয়তা, আমার জনপ্রিয়তা না। এটা হচ্ছে শেখ হাসিনার জনপ্রিয়তা। আচ্ছা, আমি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার মনোনীত, আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা 2008 সালে জনগণের রায় নিয়ে 2009 সালে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর যে বাংলাদেশটা ছিল ক্ষুধা, দারিদ্র্য, দুর্ভিক্ষ, সন্ত্রাস, জঙ্গিবাদের বাংলাদেশ, একটু অকার্যকর রাষ্ট্রে পরিণত হয়েছিল। বঙ্গবন্ধু কন্যা সেই বাংলাদেশকে আজকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করা হয়েছে। যে বাংলাদেশকে বলা হয়তো, বিদ্রুপ করে বলা হতো তলাবিহীন জরির বাংলাদেশ, সেই বাংলাদেশকে বঙ্গবন্ধু কন্যা আজকে মর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা করেছে। এটা যারা সেদিন ষড়যন্ত্র করে বিদ্রুপ করে তলাবিহীন জরির বাংলাদেশ বলতো, তারাই সেই দেশের রাষ্ট্রপ্রধানরাই প্রশংসা করে বলছেন যে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে এগিয়ে যাচ্ছে। নিশ্চয়ই এই ব্যাখ্যা আপনার কাছে নিশ্চয়ই আরও অনেক রয়েছে, কিন্তু আমরা একটু রাজনৈতিক আলোচনা আসি, বর্তমান প্রেক্ষাপটের কথা বলি। মির্জা ফখরুল সাহেব, আপনি রাজনৈতিক আলোচনায় আসতে পারেন না তো, আপনি ধরছেন আমার ব্যক্তিগত বিষয় নিয়ে। আমি কী কারণে ভোটটা পেয়েছি আমার টোটাল ব্যাখ্যাটা দিতে। জি শেষ করতে হবে। আপনি রাজনৈতিক আলোচনা শুরু করেন নাই তো? না, ওইটা তো শুনলাম যে আপনার মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় আপনি রাজনৈতিক আলোচনা শুরু করেন নাই তো? আচ্ছা, এটা শেষ করতে চাচ্ছেন? হ্যাঁ, আমি কী কারণে ভোট পেয়েছি সে ব্যাখ্যাটা দিতে হবে। জি। এবং যারা ভোট আরোপ করত নির্বাচনের আগের দিন, ওই আসনে সারা রাত বোমাবাজি হয়েছে। আচ্ছা। সকালবেলা একটি কেন্দ্রে আগুন দিয়ে ধরিয়ে দেওয়া হয়েছে, তারপরেও জনগণ ভোট কেন্দ্রে গিয়েছে। আর যারা প্রার্থী, এটাই আমি বাস্তবতা তো অস্বীকার করার নেই। এখানে যেন এনটি আওয়ামী লীগের রাজনীতির ভোটটা ধারণ করে বিএনপি এবং জামাত। তারা যখন নির্বাচনে যায়নি, তারা যখন নির্বাচন
প্রতিরোধের আহ্বান জানিয়েছেন। মানে তারা কে গ্রেপ্তার হয়েছিল, কে কাকে ধরে দেওয়া হয়েছিল, মানে কোন সমর্থিত কোনো ধারণা আছে? কাউকে ধরিয়ে দেওয়া হয়নি। আগুন যারা লাগিয়েছিল আগুনকে তখন কাউকে পরে ধরছে, কাউকে ধরিয়ে দেওয়া হয়নি। আচ্ছা, ঠিক আছে। আপনার আর এখানে আপনি খালেশপুর এলাকা, এটা দুদুভাই জানেন, আপনি জানেন কিনা জানি না, এইখানে গেটার বরিশালের একটা ভোট থাকে, গেটার ফরিদপুরের একটা ভোট থাকে, যারা শ্রমিক ছিল, এবং গেটার চিটাগাং ডিভিশন, নোয়াখালী থেকেও কিছু লোক ওখানে, ওই তো গেটার চিটাগাং ডিভিশন বলা হয় যেটাকে, নোয়াখালী না, এটা গেটার বরিশাল, গেটার ফরিদপুর, গেটার চিটাগাং। এই এলাকার শ্রমিকরা এখানে ভোটার হয়েছিল। মিলগুলো বন্ধ হওয়ার কারণে কিন্তু অনেকে বাড়ি চলে গেছে। 25 থেকে 20% ভোটাররা যার যার বাড়ি চলে গেছে, যার ফলে ভোটটা আরও কাস্ট হইতো, কিন্তু এই কারণে ভোটটা কাস্ট কমেছে। তারপরও এত সংকটের মধ্যেও আপনি 43 পয়েন্ট, মানে সংকটটা কি ছিল? সংকটে যে বোমাবাজি, ভোট কেন্দ্রে দাঁড়িয়ে দেয়, মানুষের একটা আতঙ্ক ছিল না। তারপরে বিএনপি জামাত ভোট বর্জন করছে। না সেটি ঠিক আছে, বোমাবাজি হয়েছিল আগের দিন রাত্রে। আপনি আপনার মিডিয়ারে জিগেন। জি, আচ্ছা, আপনার প্রতিনিধি আছে তো, তাকে জিগেন না। আচ্ছা, আমি কোনো মিথ্যা তথ্য কেটে দিচ্ছি না। ভোরবেলা সকালবেলা একটি সেটা কি আপনাদের নিজেদের মধ্যেই ছিল নাকি না বিরোধী কোনো? এখানে নিজেদের ভিতরে থাকার কোনো প্রশ্ন আসে না। আচ্ছা, ঠিক আছে, এখানে নিজেদের ভিতরে, কারণ এখানে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ ছিল। আচ্ছা, এখানে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ ছিল, যার ফলে মানুষ তারপরেও স্বতঃস্ফূর্ত। সন্দেহের কাদের দিকে ছিল, কারা বোমা ফাটিয়েছিল? বলছি বিএনপি জামাতের যারা করছে তারা করছে, যারা ভোট প্রতিরোধ করতে চাইছে তারা করছে। আচ্ছা, যারা ভোট প্রতিরোধ করতে চাইছে তারা করছে, এই ঘটনা ঘটিয়েছে, যার ফলে এখানে ভোট হয়েছে। এখন বলেন আপনি সমস্যা। সমস্যা হচ্ছে, কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে এই জিনিসটা, যে আমি এখানে আপনাকে কি মধ্যবিত্ত এমপি হিসাবে বলবো নাকি না উচ্চবিত্ত বলবো, কোনটা বলবো? যেহেতু অনেক টাকা পয়সা দেখতে পাচ্ছি আপনার হলফনামায় আছে, আমাদের দেশে কোন হিসাবে আমার কত টাকা দেখছেন আমি জানি না, এখানে আপনি হিসাব করেন, অনলাইনে বলছেন, আপনার তো আমার হিসাব দিতে হবে। ভালো 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 ইনকাম ট্যাক্সের হিসাব দিচ্ছি নিশ্চয়ই, একেবারে। আমি দেখে এত মুগ্ধ হয়েছি যে এত স্বচ্ছতার সাথে কেউ কিন্তু স্পষ্ট না, আমি যেটা বলছি বলেন না। সেখানে দেখেছি যে জানি না কতখানি আপনার পোস্টাল এবং অন্যান্য সেভিংস 3,35,9,344 সব মিলে প্রায় 5 কোটি টাকার মতো, হয়তো স্বামী স্ত্রী মিলে আছে কিনা, ভাবি সহ আছে কিনা, নগদ। এটা পোস্টাল এবং সেভিংস সার্টিফিকেট মিলে বলা হচ্ছে আর কি। এটা নগদ আরো সামান্য কিছু হয়তো আছে। মানে আমার প্রশ্নটা হচ্ছে যে, প্রশ্ন না, জানবার আগ্রহ হচ্ছে আপনাকে কি মধ্যবিত্ত এমপি বলবো নাকি না উচ্চবিত্ত বলবো বা বড় ব্যবসা? আপনি কি বলতে চান? আমি বলতে চাই ভালো এমপি বলতে চাই। আমি জনগণের এমপি হইতে চাই, আমি একজন রাজনৈতিক কর্মী। আচ্ছা, ঠিক আছে। আপনি যেটা বলছেন যে আমি কোনো মিথ্যা তথ্য দেই না, নিশ্চয়ই এখানে একেবারে হলফনামার মধ্যে আমি কোনো রাজনৈতিক, কারণ আমরা অনেক হলফনামা যেটা দেখেছি দেখা যাচ্ছে কিছুই নাই। না, আমি বললাম আমি কোনো রাজনৈতিক কর্মী, আমি কোনো মিথ্যা তথ্য দেই নাই। ঠিক আছে, আমি আমার যা ইনকাম করেছি সেই টাকাই আমি এফডিআর করে রেখেছি, সঞ্চয়পত্র করে রেখেছি। আমার ওয়াইফ বিকর্ণের স্কুলের টিচার। জি, হ্যাঁ, এটা জানাচ্ছি আপনাকে। আমি ওনাকে চিনি এবং আমি খুব ভালো করে জানি উনি রিটায়ার করবার পরে যে, না উনি রিটায়ার করেন, আপনি জানেন না কি? এখন আছে তাহলে? উনি রিটায়ার করেন নাই এখন। আচ্ছা, উনি আরো 10 বছর চাকরি করতে পারেন। ঠিক আছে, যদি কোনো রকম কেউ ওনাকে বাদ না দেয়। না, বাদ দেওয়ার প্রসঙ্গ নাই, না, যদি কেউ বাদ না দেয় আর কি। আপনি যেটা বলছেন যে আমি এটা স্বচ্ছতার সাথে দেখিয়েছি, এবং আমি একজন তৃণমূল থেকে উঠে আসা কর্মী। আমি আপনাদের না আমি এই যে কিছু লোক আছে না যেগুলোর আপনারা অনেকে পেট্রোনাইজ করেন, তাদের সম্পর্কে কোনো কথা বলবেন। আমি সেই লাইনের লোক না, বুঝছেন না? সেই লাইনের লোক না আমি। আমি কিন্তু তৃণমূল, এই যে দুদুভাইরা আছে, আমরা কিন্তু তৃণমূল থেকে স্লোগান দিই। আপনার রাজনৈতিক, আপনারা যাদেরকে পেট্রোনাইজ করেন আমি তাদের লোক না, আমি তৃণমূলের এখান থেকে উঠে এসেছি। ঠিক আছে, এবং আমি সার্বক্ষণিক রাজনৈতিক কর্মী। নিশ্চয়ই, সেটা সাথে আমরা নিজেরাই দেখেছি যে আপনার সার্বক্ষণিক রাজনৈতিক কর্মী এবং তৃণমূল থেকে। কিন্তু আপনি মন খারাপ করে বসে আছেন নাকি? না, আপনার মন কি খারাপ না? কেমন আছেন আপনি? ভালো আছেন? এই যে ভোটের আগের যে অভিযোগটা, যে ব্যাপক ভোটের যে 42% ভোট পড়েছে, এবং একই সাথে যেটি কামাল ভাই বললেন, এবং এটি অভিযোগটা গণমাধ্যমে নিশ্চয়ই প্রকাশিত হয়েছে, এই যে ভোট প্রতিহত করবার মধ্যে দিয়ে যে বিএনপি যে জনগণের কাছ থেকে তাদের আস্থাহীনতা, ঘৃণা, যেটি ওবায়দুল কাদের সাহেব বলেছেন, এই যে একটা মানে পরাজয়ের গ্লানি নিয়ে আপনারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন,
সে অবস্থার প্রেক্ষাপটে আসলে আপনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতিটাকে, বিএনপির অবস্থাটাকে, বিএনপি তৃণমূল পর্যায়ের রাজনীতিটাকে, উপজেলা নির্বাচনের শেষ পর্যন্ত দেখতে পাচ্ছি আপনারা যাচ্ছেন না, আপনি কীভাবে বিশ্লেষণ করবেন বিএনপির বর্তমান অবস্থাটাকে? এটা কি মুসলিম লীগের দিকে চলে যাচ্ছে কিনা? জি, আপনাকে ধন্যবাদ, এস এম কামালকে ধন্যবাদ, আর যারা দর্শক আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের খুব শুভেচ্ছা, ধন্যবাদ। আপনি তো টকশো করেন, টেলিভিশন কি দেখার সুযোগ পান? দেখি, মাঝে মাঝে দেখতেই হয়। ইলেকশনের সময় কি দেখতে পারছেন? ইলেকশনের সময় দেখেছি। তখন কি একটা সংবাদে আপনি কি দেখছেন, খেয়াল করছেন যে নির্বাচন কমিশনার বলছে 21% ভোটটা পোল করা হয়েছে, একজন কমিশনার কানে কানে বললো যে না 42% হয়েছে। এটা আবার মানে টেলিভিশনে তো, মিডিয়াতে চলে আসছে। এটা দেখছেন আপনি? জি জি। না, আপনি আমার কাছে প্রশ্ন করলেন, তা আমি আবার না প্রশ্ন মানে করলাম। ঠিক আছে, নিশ্চয়ই নিশ্চয়ই এটা একটা কথা বলছি। আমি বলছি যে বর্তমানে বিএনপির অবস্থাটা কি? আমরা ভোটের পার্সেন্টেজের চাইতে বলছি যে আপনারা কোনো নির্বাচনে যাচ্ছেন না, সর্বশেষ উপজেলা নির্বাচনে আপনারা যাচ্ছেন না, আপনাদের অবস্থাটা আসলে কি দাঁড়াচ্ছে? যেমন এই শুক্রবারে আপনাদের একটা সমাবেশের কথা ছিল, গরমের কারণে সেটাও বাতিল করেছেন। আবার গতকালকে দেখলাম যে বলা হয়েছে যে আপনাদেরকে নাকি পুলিশ দাঁড়াতে দেয়নি। তো এখন পরিস্থিতিটা আসলে বিএনপির কোন দিকে যাচ্ছে? আসলে প্রশ্নটা এমন যে আপনি যে প্রশ্ন করছেন সেটারই আবার উত্তর নিচ্ছেন না, আরেকটা প্রশ্নে আপনি জাম করছেন। তা আসলে প্রশ্ন করে সেটার উত্তর যদি না দিই আলাদা কথা, আচ্ছা, কিন্তু যদি দিই বলুন, সেটা সেই জায়গাটা আবার আপনাকে শুনতে হবে। বলুন। সেটা হচ্ছে যে পার্সেন্টেজ ভোটের 21%, পরে 42%। কামাল যেটা বলছে তার এটা বক্তব্য, আর আমি যেটা বলছি এটা নির্বাচন কমিশনের পক্ষ থেকে। আসলে ভোট তো হয় নাই, 3 থেকে 4% মানুষের সেখানে যায়নি, প্রতিরোধের কোনো প্রশ্ন ওঠে না, মানুষই তো যায় নাই। এবং এই ধরনের ভোট হবে নির্বাচন কমিশনে, এটা বলবে এত পার্সেন্ট, এটা তো আমরা আগেই বলেছি। এটা পরিকল্পিত সাজানো গুজানো নির্বাচন, যে নির্বাচনের প্রতি সারা বিশ্বে গণতান্ত্রিক দেশ হিসাবে যারা পরিচিত তারা এই নির্বাচনকে নির্বাচন বলে মনে করেনি। যেমন উগান্ডা, যেমন রাশিয়া, যেমন উত্তর কোরিয়া, চীন, এখানেও এক ধরনের ভোট হয়। এবং সেই ভোট আমাদের নির্বাচন কমিশনের গিয়ে আবার দেখতে যায়, শিখতে যায়। রাশিয়াতেই গিয়েছিল কয়দিন আগে, আপনি খেয়াল করছেন কিনা? তো ওই টাইপের নির্বাচন এই দেশে হয়েছে। একটা ছোট্ট প্রশ্ন করে, আপনি হয়তো বা মানে এই নির্বাচনের পরে আপনি কি দেখেছেন যে পৃথিবীর কোনো রাষ্ট্র এই নির্বাচনটাকে তারা অভিনন্দন জানায়নি, তারা গ্রহণ করেনি, কারচুপি নির্বাচন হয়েছে, এইটি কি আপনি শুনেছেন? গণতান্ত্রিক বিশ্ব এটাকে এগুলো নির্বাচন বলে মনে করে না। কোথায়? আমরা দেখলাম অভিনন্দনের বার্তা একের পর এক আসতেই থাকলো। ইভেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলা হচ্ছিল, যাদের পিছন পিছন আপনারা বা আপনাদের সমর্থকরা বেশ আশাবাদী হয়ে বসেছিল একটা কিছু হয়তো ঘটিয়ে দিবে, তারাও কিন্তু শেষ পর্যন্ত বললো আমরা বর্তমান সরকারের সাথে কাজ করতে চাচ্ছি। সরকারের সঙ্গে কাজ করা আর নির্বাচনে বৈধতা দেওয়া, এতটুকু যদি আপনি না বুঝতে পারেন তাহলে উপস্থাপক কেন আপনি? আচ্ছা, এইটুকু জিনিস তো বুঝতে হবে যে নির্বাচনে বৈধতা দেওয়া এক জিনিস। তারা কি বলেছে আর নির্বাচন বৈধ এই হয়নি? সরকারের সঙ্গে অবশ্যই বলেছে। কে বলেছে নির্বাচন অবৈধ হয়েছে? আমেরিকাই বলেছে। না, তাহলে তো আপনি আপনার বিশ্বাসে থাকবেন, আপনি সরকারের সমর্থক হিসাবে এটা বলতেই পারেন, না হলে তো কোনো না, আমি সরকারের সমর্থক না। এই জন্য এই কথাটা আপনাকে আমি বলছি। সরকারের যারা সমর্থক, যেমন নির্বাচন কমিশন, যেমন জাতীয় পার্টি বা এখানকার কিছু মিডিয়া আছে, তার সঙ্গে যদি আপনি সম্পৃক্ত হন তো এটা তো খারাপ কিছু না। এই দেশে থাকবেন, বিএনপি করবেন না, আওয়ামী লীগ করবেন, এটা খারাপ কিছু না। সেই দৃষ্টিভঙ্গিতে থাকলে কোনো আমেরিকা, কানাডা, ইউরোপ, এই দেশগুলো এই নির্বাচনকে অ্যাকসেপ্ট করে নাই। আপনি যদি বলেন অ্যাকসেপ্ট করছে, তাহলে তার কোনো প্রশ্ন থাকে না, আমি যে দেশগুলোর কথা বললাম সেই দেশগুলো আপনি এই ইলেকশনকে তারা মহৎ ইলেকশন মনে করেছে, কারণ সেই দেশের ইলেকশন আর আমাদের দেশের ইলেকশন একরকম। স্বাভাবিক, ডাকাতকে পছন্দ করবে, চোরকে পছন্দ করবে, একজন ধর্মীয় লোক আরেকজন ধর্মীয় লোককে পছন্দ করবে, এটা অস্বাভাবিক কিছু না। আমাদের দেশেও ইলেকশন এর আগে ভালো হয়েছে,
খারাপ যে সবসময় হচ্ছে তা না। 15 ফেব্রুয়ারি নির্বাচন, কেয়ারটেকারের সময় যে ইলেকশনগুলো হয়েছে, সেই সময় এই ইলেকশনগুলো সারা বিশ্ব অভিনন্দিত করেছে। 15 ফেব্রুয়ারি ইলেকশনের যে দিকটা আপনার চোখে পড়বে না, যেহেতু আপনি আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের সমর্থক, সেই জন্য 15 ফেব্রুয়ারি ইলেকশন পদত্যাগ করে কেয়ারটেকারে আইন পাস করছিল, আইন পাস করে পদত্যাগ করেছে। এই ইলেকশনের সঙ্গে ওই ইলেকশনের পার্থক্য এইটুকু। এই জন্য 15 ফেব্রুয়ারিকে দিয়ে আপনি পিঠ বাঁচানোর চেষ্টা করবেন, যেহেতু আপনি আওয়ামী লীগ করেন। এইটুকু আমার মনে হয় আমি ক্লিয়ার করতে পারছি। ঠিক আছে, এখন বিএনপির অবস্থা কিরকম, কি অবস্থা? বিএনপি সব থেকে ভালো পজিশনে আছে। আচ্ছা, কোন দিক থেকে? এই জন্য ভালো পজিশন আছে যে বিএনপি যেটা বলেছে যে এই সরকার কোনোদিনই 10 টাকা সে চাল খাওয়াতে পারবে না। বিএনপির সময় 16 টাকা সে চাল, এখন 80 টাকা কাছাকাছি চালের রেট। বিএনপি সত্যটা বলছে, মিথ্যাটা বলে নাই। স্বাভাবিক কারণে মানুষ ভোট দিতে পারবে না। রাজনৈতিক অবস্থা কিরকম বিএনপি? রাজনৈতিক অবস্থা দেশের এটা ভালো, এই কথা বলা যাবে না। আমার মনে হয় সরকারও ভালো এটা বলবে না, কারণ সরকার এই নির্বাচন করার পরে সরকার নিজে আত্মবিশ্বাসে আছে, এটা আমার কাছে মনে হয় না। প্রতিনিয়ত তাকে অর্থনৈতিক দিক, আইন শৃঙ্খলা পরিস্থিতি, যাবতীয় ঘটনা তাকে ফেস করতে হচ্ছে। সর্বশেষ যে অর্থনৈতিক বিবেচনায় এই জায়গায় যে জায়গায় এসে আমরা দাঁড়াইছি, সেটাকে সন্তোষজনক এটা বলা যাবে না। পৃথিবীতে কখনো একই সঙ্গে 8 থেকে 10টা ব্যাংক ফেল করেছে এরকম নজির নাই। ব্যাংকের সঙ্গে আরেকটা ব্যাংককে যুক্ত করে দেওয়া এটা না। তাহলে বাংলাদেশ ব্যাংক অথবা সরকার কিসের জন্য আছে? এটা যদি ঠিকমতো তদারকি হতো তাহলে এই ব্যাংকগুলো ফেল করতো, এটা আমার কাছে মনে হয় না। ঠিক আছে, আমরা আসবো। আমি আবার একটু আপনার কাছে যদি আসতে চাই, মির্জা ফখরুল সাহেব বলেছিলেন যে বিরোধীদের মিথ্যা মামলা সাজা প্রদানের নির্মূল খেলায় মেতেছে সরকার, যেটি তিনি গতকালকেই বলেছেন। তো আসলে এই বিষয়টাকে কিভাবে দেখেন? তারা বারবার বলে যে তাদেরকে মিথ্যা মামলা জেলে দেওয়া হচ্ছে, জামিন দেওয়া হচ্ছে না, তারা মুক্তি পাচ্ছে না, সরকারের এই দামি সরকারের চলমান অপকর্মের কথা তারা বারবার বলছেন। আপনি তো একেবারেই পোড়খাওয়া রাজনীতিবিদ, তৃণমূল থেকেই পর্যায় পর্যন্ত এসেছেন, এমপি হয়েছেন। ভবিষ্যতে আমরা আশা করব যদি কখনো মন্ত্রিত্বের স্বাদ পান, তাতেও আমরা খুব খুশি হব। কিন্তু এই যে মির্জা ফখরুলের যে অভিযোগ, এবং আমার ভাই আমাকে একটু অভিযোগ করে, শামসুজ্জামান দুদু ভাই অভিযোগ করে বলল আওয়ামী লীগের একজন সমর্থিত বানালো। আপনার আসলে এই বিষয়ে মতামতটা কি? আমি একটা কথা বলি। জি, এই নির্বাচন, হ্যাঁ, ঢাকার শহরে ভোটের রেশিও কম ছিল, এটা অস্বীকার করার বিষয়। কিন্তু আমি আমার নির্বাচন এলাকা নিয়ে চ্যালেঞ্জ করলাম। আপনার এখানে প্রতিনিধি আছে, খুলনা শহরের সমস্ত মিডিয়ার প্রতিনিধি আছে। তারা যদি বলতে পারে যে খুলনা 3-এ কোনো ধরনের অনিয়ম হয়েছে, আমি জাতির কাছে ক্ষমা চাই। তারা যদি অস্বীকার করে যে আগের দিন বোমাবাজি হয়নি, আমি জাতির কাছে ক্ষমা চাই। তারা যদি অস্বীকার করে যে সকালবেলা একটি কেন্দ্রে আগুন দেওয়া হয়নি, আমি জাতির কাছে এই মিথ্যে তথ্য দেওয়ার জন্য ক্ষমা চাবো পরবর্তীতে এসে। এবং সেখানে 43 পয়েন্ট আপনার 33% ভোট জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে দিয়েছে, লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছে। আমি আর দুদুভাই যেটা বললেন যে 15 ফেব্রুয়ারি নির্বাচন তত্ত্বাবধায়কশীল পাশ করে পদত্যাগ করেছে, না। বেগম খালেদা জিয়া 11 মার্চ 2015 রাষ্ট্রপতির সাথে দেখা করে বলেছিলেন এই পার্লামেন্ট ভাঙা যাবে না, এই পার্লামেন্ট কন্টিনিউ করতে, এবং বঙ্গবন্ধুর খুনিকে বিরোধী দলের চেয়ারে বসিয়ে উনি এই ক্ষমতাকে, পার্লামেন্টকে টিকিয়ে রাখতে চেয়েছিলেন। কিন্তু সেদিন জননেত্রী শেখ হাসিনার আহ্বানে ছাত্র জনতা, কর্মচারী, কর্মকর্তা, সর্বস্তরের মানুষ রাস্তায় নেমেছিলেন। পুলিশ বিডিআর দিয়ে গুলি করা হয়েছিল। যুবলীগ, ছাত্রলীগের 12 জন নেতাকর্মী জীবন দিয়েছিল। মতিয়া চৌধুরীদের রাস্তায় পিটিয়ে ফেলে রাখা হয়েছিল। মোহাম্মদ নাসিমের মতো জাতীয় নেতাদের পিটানো হয়েছিল। তারা রাস্তায় ছিল। পরবর্তীতে বাধ্য হয়েছিল রাতের অন্ধকারে আইন করে পরের দিন পদত্যাগ করতে।
সেই প্রেক্ষাপটে 15 ফেব্রুয়ারি নির্বাচনের পরবর্তীতে আবার নির্বাচন দেওয়া আবার নির্বাচন হল। আমি আপনাকে বলি, আজকে যেটা বলছেন মির্জা ফখরুল সাহেব কি বললেন, আপনি প্রশ্নটা করলেন। তিনি বলছেন যে এই যে তাদেরকে মিথ্যা মামলায় একতরফা নির্বাচনের পরে সাজানো মামলায় এই আটক করার যে নির্মম খেলা, আমি আপনাকে বলি 2001 সাল আর 2008 সাল 2009 সাল আপনি পত্রিকার পাতাগুলো খোলেন। 2001 সালে বিএনপি ক্ষমতা এসে কি করেছে? 25শে মার্চ যেমন পাক হানাদার বাহিনী, আওয়ামী লীগ আর সংখ্যালঘুদের উপর ঝাঁপিয়ে পড়েছিল, ঠিক একইভাবে জামাত বিএনপির সশস্ত্র ক্যাডাররা সারা বাংলাদেশে প্রায় 10ই অক্টোবর থেকে 1 অক্টোবর থেকে 10ই অক্টোবর পর্যন্ত সারা বাংলাদেশে তাণ্ডব করেছিল। শুধু তাই না, আপনি মিথ্যা মামলার কথা বলেন। আমি তো বলি যে মিথ্যা মামলা না, যে মামলা হয়েছে আপনি 28 অক্টোবর সমাবেশের নামে আপনি প্রধান বিচারপতির বাড়িতে হামলা করেছেন, যেটা দুদুবাইয়ের আন্দোলন করেছে, কোনোদিন প্রধান বিচারপতির বাড়ি হামলা হয়নি। আমরা ছাত্র আন্দোলন করেছি বা রাজনৈতিক দলগুলো আন্দোলন করেছে, কোনোদিন সাংবাদিকের গায়ে হাত দেওয়া হয়নি। 40 জনের উপর সাংবাদিককে পিটিয়ে আহত করা হয়েছে বিএনপি অফিসের সামনে, পুলিশ পিটিয়ে হত্যা করা হয়েছে, পুলিশের সাথে আমাদের ইট ফাটকেল নিক্ষেপ হয়, পুলিশ আহত হয়, আমরাও আহত হই, কিন্তু পুলিশকে পিটিয়ে হত্যা করা এটা আন্দোলনকারী কোনো সংস্থা কোনোদিনই করেনি, সেটাও করা হয়েছে। অ্যাম্বুলেন্স, আমরা হরতালের সময় অ্যাম্বুলেন্স ছেড়ে দিয়েছি, সে অ্যাম্বুলেন্সের উপর হামলা করেছে রাজারবাগ পুলিশ লাইনে, জাজেস কোয়ার্টারে হামলা করা হয়েছে। অর্থাৎ পরিকল্পিত বা একটু অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য সে হামলা হয়েছে, তাহলে মামলা হবে না। আর আমি যদি বলি যে হুমায়ুন আজাদকে হত্যা, বরং বিএনপি যেটা বলছেন, বিএনপি সেইটা তারা করেছেন, বিনা কারণে মিথ্যা মামলা দিয়েছেন। তার উদাহরণ আমি আপনাকে দেই। আজকের প্রধানমন্ত্রী বিরোধী দলের নেতা, গাড়িতে জাতীয় পতাকা, আপনি যখন হুমায়ুন আজাদকে দেখতে যান, হুমায়ুন আজাদকে দেখার জন্য গিয়েছিলেন ক্যান্টনমেন্টে, সিএমএইসে গাড়ি ঢুকতে দেয়নি, হেঁটে গিয়েছিলেন। আসার পরে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য 22 জন নেতাকর্মীর নামে মামলা হয়েছে। আপনি সাবের হোসেন চৌধুরী 2002-এ আপনি তাকে পেলেট চুরির মামলা দিয়েছেন, লিটন চৌধুরীর নামে, তাকে রিমান্ডে নেওয়া হয়েছিল। আপনি শিক্ষক মুনতাসির মামুন, শাহরিয়ার কবির সাংবাদিক, তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছিল। আপনি বাহাউদ্দিন নাসিম, কোনো মামলা ছিল না, আপনি এয়ারপোর্ট থেকে ধরে এনে তাকে তো নিয়ম হচ্ছে 48 ঘন্টার ভিতরে কোর্টে হাজির করতে হয়, কোর্টে হাজির না করে 5 দিন তাকে গায়েব করে রাখা হয়েছিল। এবং সে যখন মুমূর্ষ অবস্থায় নির্যাতনে, সে যখন কি মৃত্যুর পথযাত্রী হয়ে গেছেন, বলছে বাঁচবে না, মনে হয় তারা ধারণা করছে বাঁচবে না, সরাসরি জেলখানায় পাঠিয়ে দিয়েছে, কোর্টে তো হাজির করেনি। কি কারণে? বাহাউদ্দিন নাসিমের তো কোনো মামলা ছিল না। তা আজকে বিএনপি যেটা বলছেন, বিএনপি যা করেছেন 2001 থেকে 2006, সেইটা তারা এখন ভাবতেছেন যে আমরা এটা করছি, সেটার কি প্রতিচ্ছবি হচ্ছে? সেটাই না, সেটার প্রতিচ্ছবি না। আচ্ছা, আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, বিএনপি 2001 থেকে 2006 যা করছেন, আজকে যদি শেখ হাসিনার সরকার সেটা করে থাকে, আমরা সরকারের পক্ষ থেকে জাতি সেইটা করেনি। কিন্তু আপনি দেখেছেন ঈদের শুক্রবার দিন আহসানুল্লাহ মাস্টার নামাজ পড়তে পেরেছে, তাকে হত্যা করেছে। আমি আর একটা কথা বলি, পার্লামেন্ট, রানিং পার্লামেন্টের দুদুভাই জানে, রানিং পার্লামেন্টের কোন সংসদ সদস্য মারা গেলে তার শোক প্রস্তাব, দুদুভাই কি এবার জেলে গিয়েছিল? দুদুভাই আপনি কি জেলে গিয়েছিলেন? গিয়েছিলেন। আমার শেষ করতে দাও। ওনার কি সংসদ সদস্য যে মারা যায়, সংসদে প্রস্তাব আসে, শোক প্রস্তাব মুলতবি হয়। শাহমেজ কিবরিয়া আহসানুল্লাহ মাস্টার মারা গিয়েছিল, কোনো প্রস্তাব তো হয়নি, সংসদ মুলতবি রাখা হয়নি। ঠিক আছে, আমি দুদুভাইয়ের কাছে একটু আসতে চাই। আমি দেখেছি যে ওবায়দুল কাদের সাহেব যে কথাটা বলেছেন, বিএনপি এখন রাজনৈতিকভাবে টালমাটাল অবস্থায় রয়েছেন, তারা ব্যর্থ রাজনৈতিক ধারার হাঁটার কারণের জন্য এখন ঝাঁকুনিতে আছেন, যেটা বলছেন যে সরকার নাকি ঝাঁকুনিতে আছেন, কিন্তু ওবায়দুল কাদের বলছেন না, বিএনপি ঝাঁকুনির মধ্যে আছেন এবং এইটা পরাজয়ের একটা ঝাঁকুনি। আপনি কীভাবে দেখবেন? এবং যেটি কামাল ভাই খানিক আগে বললেন যে এই যে এত হামলা মামলা গ্রেফতার ছিল, যারা এয়ারপোর্টে যাচ্ছিল তাকেও ধরে নিয়ে এসে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছিল, 5 দিন কোথায় ছিল খোঁজ পাওয়া যায়নি, পরবর্তীতে আদালতে হাজির করা হচ্ছিল, পরবর্তীতে জেলখানায় পাঠিয়ে দিচ্ছে। কাকে? নাসিম আছেন এখন বেঁচে আছে? হ্যাঁ, 600 থেকে 1000 মানুষ গুম আছে, রাজনৈতিক কর্মী, আর তার মধ্যে ছাত্র দলের সাধারণ সম্পাদক ইলিয়াস আলী, সাবেক সংসদ সদস্য,
বিএনপির সাংগঠনিক সম্পাদক, আজ পর্যন্ত সে ঘরে ফেরে নাই, 12 বছরের অধিক সময় হয়ে গেছে। নাসিম তো যদি গ্রেপ্তার হয়, নির্যাতনের মুখোমুখি হয়, নিঃসন্দেহে আমি দুঃখ প্রকাশ করব। যে কোনো রাজনৈতিক কর্মী যদি আঘাতগ্রস্ত হয়, সে আমার দলে হোক, আওয়ামী লীগে হোক, যে দলেরই হোক, এটা আমি প্রত্যাশা করি না। এটা কোনো সরকার এটাকে ডিপেন্ড করতে পারে না। যেমন এই যে 1.5 লক্ষ মামলায় 50 লক্ষ আসামি বিএনপির, এটা ভারত ব্রিটিশ পিরিয়ড অথবা পাকিস্তানের 24 বছর, এমনকি এই সরকারের 15 বছরের আগে কোনো সরকারের আমলে, এমনকি শেখ হাসিনা যখন 96-এ নির্বাচিত হয়েছে, ও 5 বছর উনি ক্ষমতায় ছিলেন, তখনও এই মামলা, এই ধরনের মামলা এটা হয়ই নাই। যে মামলা হয়েছে সেটা রাজনৈতিক মামলা। কিন্তু উনি এই কিছুদিন আগে স্বীকার করলেন, 2-3 দিন আগে, যে রাজনৈতিক কারণে মামলা দেওয়া হয় নাই। বিএনপি রাজনৈতিক একটি দল, এবং যে আন্দোলনটা করছে, এই একই আন্দোলনটা আওয়ামী লীগ করেছে কেয়ারটেকারের জন্য। সফল অথবা ব্যর্থ, এটা থেকে বড় কথা রাজনীতিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা। এটাই তো যে কেউ প্রত্যাশা করব। এখন ওবায়দুল কাদের সাহেব খুব লক্ষণীয় বিষয়। আমি রাষ্ট্রবিজ্ঞানেরও ছাত্র। বাংলাদেশে কিন্তু আনুষ্ঠানিক বিরোধী দল বিএনপি না, নির্বাচনে যায়নি, সংসদের বিরোধী দল না, তার নেত্রী বা আমাদের কোনো পার্লামেন্ট সদস্য নাই। ওনার একটা বিরোধী দল আছে, সেটা জাতীয় পার্টি, যেখানে বিরোধী দলের নেতা হিসাবে জিএম কাদের সাহেব আছে। উনি লক্ষ্য করবেন, এই 1.5-2 মাস এই সরকারের বয়স হয়েছে, একদিনের জন্যে ওবায়দুল কাদের সাহেব বিরোধী দলকে, তার গড়া বিরোধী দল বা পার্লামেন্টের বিরোধী দল, একটা কথা কখনো বলে নাই। কারণ এটা তাদের ঘরের বিরোধী দল। কি একটা শব্দ বলে না, গৃহভূত না কি একটা, গৃহপালিত। তো ওই ধরনের দল ওবায়দুল কাদের সাহেব, বিএনপি হোক, ওটা চায় যে ওনারা যে ধরনের ইলেকশন হবে সেইখানে বিএনপি যাক। এই যেমন গত ইলেকশন হয়েছে। আমি কেন এই দেশগুলোকে উল্লেখ করলাম, আপনি যদি গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালনা হোক, দল হোক, তাহলে আপনার বন্ধু এক ধরনের হবে, আর যদি সমাজতান্ত্রিক হন তাহলে বন্ধু আরেক ধরনের হতে পারে। অথবা ফ্যাসিজমে যদি বিশ্বাস করে, ফ্যাসিজম রাষ্ট্র পৃথিবীতে আছে, সেই ধরনের হবে। আমরা মুক্তিযুদ্ধে অর্জিত একটি জাতি, সশস্ত্র বিপ্লবের বা যুদ্ধের মধ্যে দিয়ে বাংলাদেশ এসে, তার মূল 2টি কারণ হচ্ছে গণতন্ত্র এবং স্বাধীনতা, এবং সংবিধানে এটা স্বীকৃত। কিন্তু এই সংবিধানে যেটা স্বীকৃত, সেটা শুধু সংবিধানে লেখা আছে, এর বাইরে কিছু নেই। এমন অনেক মুসলমান পাবেন যারা জন্মসূত্রে মুসলমান, কিন্তু কোনো আয়াত, কোরআনের কোনো কথা তারা কখনো কোরআন হিসাবে পড়াশোনা করে নাই, কিন্তু তারা মুসলিম, জন্মসূত্রে মুসলিম। তা আমরা জন্মসূত্রে গণতন্ত্রী, কিন্তু গণতন্ত্রের সিটে ফুটা এখন নাই, কিন্তু স্বাধীনতা নাই। আর ওবায়দুল কাদের সাহেব যেটা বলছেন, উনি একসময় ছাত্র নেতা ছিলেন, আমাদের বয়োজ্যেষ্ঠ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা একই সময় রাজনীতি করেছি। তো উনি আমাদের বয়োজ্যেষ্ঠ, এবং তখন উনি যে কথাবার্তা বলছেন, আমরা তাকে সিনিয়রই মনে করি। এখন তিনি একটা বড় রাজনৈতিক দলে অথবা সরকারের রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক। বয়সের কিছু ভারও আছে, কিছু অসুস্থতাও আছে। তারপরেও আমরা প্রত্যাশা করব তিনি গণতন্ত্রের সপক্ষে কাজ করবেন। এমন একটি নির্বাচন, এমন একটি সরকার, এমন একটি অবস্থাকে সমর্থন করে যারা গণতন্ত্রের সপক্ষে লড়াই করছেন, তাদের সম্বন্ধে যেসব মন্তব্য তিনি করছেন, এটা প্রত্যাশিত না। সেক্ষেত্রে এখন আপনাদের দলের অবস্থানটা কি? যেটি আপনি বললেন যে এই নির্বাচন ভালো হয়নি, সে নির্বাচন ভালো হয়নি, এখন আপনাদের পরিস্থিতিটা কি অবস্থায় আছে? আপনারা কি পরিকল্পনা নিয়ে অগ্রসর? আমরা সরকারকে মনে করি একটি গ্রহণযোগ্য নির্বাচনে বাধ্য করা, পদত্যাগে বাধ্য করা। সরকার তো বললোই যে নির্বাচন হলো, আরো 5 বছর পর বলবে, সেটা না বলার কিছু না। পাকিস্তানিরা 47 সালের পর থেকে বলতে, 70 সালের নির্বাচনের পর আওয়ামী লীগ ক্ষমতা পায় নাই, তারপরে মুক্তিযুদ্ধের দেখা দিচ্ছে। অর্থাৎ নির্বাচন করলেই
আপনি গণতন্ত্রের উত্তরণ ঘটলো এমন না। 73 সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করেছে। এখন তো সরকার শেখ মুজিবুর রহমান সাহেব বেঁচে ছিলেন, কিন্তু সেই নির্বাচনের পরে এক দলের একটা সরকার হয়েছে। এখন তো সরকার গঠিত হলো 1.5-2 মাস হয়ে গেল, আপনি বললেন মন্ত্রী পরিষদ হচ্ছে, এমপি সাহেব একটু অপেক্ষা করেন না কেন? কি আসবে একটা সন্তান হতে তো 9 মাস লাগে। এটা তো আমরা আগেও দেখেছি, রোজার পরে, ঈদের পরে, কোরবানির পরে, এই টাইমে একটু আগে আপনি মাইন্ড করবেন না। সবারই রাজনীতি একটা বিশ্বাস থাকবে, যেন আপনার থাকবে, স্টার থাকবে, আমালে থাকবে, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জামাত, কেউ কমিউনিস্ট পার্টি। তো ওই ঈদের পরে, ওই কুরবানি পরে, এটা আওয়ামী লীগের একটা উপহাস। আচ্ছা, আপনাদের কোনো বক্তব্য না এটা যদি আপনি ধরেন ওই রাজনীতি বিশ্বাসের মধ্যে থাকেন, তাহলে এগুলো তো বলতে আপনি খুব পছন্দ করেন। পাকিস্তানিরা যেমন যারা গণতান্ত্রিক আন্দোলন করতো, পাকিস্তানিরা বলতো এরা ভারতীয় চর, আওয়ামী লীগকে বলতো। ওই সময় যেসব পাকিস্তানিদের বিরোধিতা করতো তাদেরকে এই বলতে, এই কথা বলতে পছন্দ করতো পাকিস্তানিরা। আওয়ামী লীগ আবার এখন আন্দোলন, গণতন্ত্রের সপক্ষে যারা ভূমিকা পালন করে তাদেরকে আবার, যেমন আপনি বলছেন, ওই রকম টার্মে কথা বললে খুব নিজেদেরকে প্রাউড ফিল করে। ভালো একটা প্রশ্ন করতে পারছে নাকি? না, প্রশ্ন না, ওকে খুব ছোট করতে পারছে, উপহাস করতে পারছে, মানে এটা মনে করে। আসলে এটা সঠিক না। কিন্তু গণতন্ত্রের যারা সপক্ষে লড়াই করে থাকে, তারা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ জীব। স্বাধীনতার কথা যারা বলে তারা পৃথিবীর শ্রেষ্ঠ জীব। আর স্বাধীনতা, গণতন্ত্রকে যারা উপহাস করে, এরা কীট পতঙ্গের সঙ্গে তুলনা করা যায়, নিম্ন শ্রেণীর মানুষ। জি, নিশ্চয়ই শুনবো আরেকটু আপনার কাছে। আমি কারণ শুনছিলেন যে জাতীয় পার্টি নিয়ে ব্যাখ্যা করেছিলেন। বলি আর কি, প্রশ্ন করে দেখেন, আমি দুদুবের সাথে একমত এক জায়গায়। স্বাধীনতা এবং গণতন্ত্রকে যারা নিয়ে উপহাস করে তারা কীটের সাথে এটা দুদুভাই করেন না যারা, কিন্তু গয়েশ্বর রায় করেছেন। হঠাৎ বাংলাদেশ হয়েছে, 30 লক্ষ শহীদ জীবন দিয়েছে, এটি নিয়েও কটাক্কা করেছে। মির্জা আব্বাস সাহেব, মির্জা আব্বাস করছি, দুঃখিত, ফখরুল সাহেব বলেছে পাকিস্তান আমলেই ভালো ছিলাম। যারা মুক্তিযুদ্ধের কথা বলে, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, যে বাংলাদেশের সরকার, প্রথম অস্থায়ী সরকার 17 এপ্রিল মুজিবনগরে প্রতিষ্ঠা হয়েছিল, সেই সরকারের অধীনে দুদুভাইয়ের নেতা জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছিলেন, বেতনভুক্ত ছিলেন। সেই 17 এপ্রিল যারা মানে না, আমি তো বলি মুক্তিযোদ্ধাকে কটাক্ষ করে। যারা 7ই মার্চকে বিশ্বাস করে না, যেটা মুক্তিযোদ্ধাদের কাছে ছিল অনুপ্রেরণা, যে ভাষণ গোটা জাতির কাছে ছিল যে অনুপ্রেরণা, সেইটাকে যারা মানে না, আমি তো মনে করি মুক্তিযোদ্ধাকে তারা কটাক্ষ করে। আর দুদুভাই, আমি দুদুভাইকে ধন্যবাদ যে মির্জা ফখরুল চাইতে 10 লাখ কম বলেছেন। মির্জা ফখরুল সাহেব বলেছেন 60 লাখ, দুদুভাই বলেছেন 50 লাখ কারাবন্দী। আচ্ছা, আর এই 60 লাখের আর 50 লাখের উদাহরণ দেয়। 2018 সালে যখন রাজনৈতিক দলের সাথে গণভবনে মাননীয় প্রধানমন্ত্রী মতবিনিময় করছিলেন, আলোচনা করছিলেন, তখন সেই সময়ও মির্জা ফখরুল সাহেব বলেছিলেন হাজার হাজার কর্মী গ্রেপ্তার, 500-র উপরে লিস্ট দিতে পারেননি। আর দুদুভাইরা গণতন্ত্রের কথা বলেন, তো ওনাদের গণতন্ত্রের নমুনা আমি দেই। যে ঢাকা একটি লং মার্চ ছিল, একই দিনে 8,000 লোককে গ্রেপ্তার করা হয়েছে। এটা 2005 অথবা 2006। আচ্ছা, এবং পত্রিকার হেডলাইন, স্কুল পড়ুয়া রবিন থানার বারান্দায় ঘুরছেন আর বাবাকে খুঁজছেন। 2005-এর 4 সেপ্টেম্বর মাসে 15,000 লোককে রাজনৈতিক কারণে গ্রেপ্তার করা হয়েছে। সেদিন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর সাহেবকে জিজ্ঞাসা করেছিল সাংবাদিকরা, এত গ্রেপ্তার করে? ব্লক রেড চলছে। আপনি আজকের প্রধানমন্ত্রী আওয়ামী লীগ অফিসে যাচ্ছিলেন 2002-এ, অফিসে ঢুকতে দেয়নি, তার গাড়িকে ঘেরাও করে রেখে তার সামনেই আওয়ামী লীগ সফরের ভিতরে ঢুকে পুলিশ পিটিয়েছিল। হ্যাঁ, ইলিয়াস আলী গুম হয়েছে, আমি এটা নিন্দা জানাই। কিন্তু আপনি মির্জা ফখরুল সাহেবের সাংবাদিক সম্মেলনের ভিডিওটা বাইর করেন, উনি ইলিয়াসের গুম সম্পর্কে কি বলেছেন? উনি তো সরকারকে দায়ী করেননি, বাইর করেন। বরং দুদুভাই কতগুলো কথা বললেন। হ্যাঁ, বিচার বইতে হত্যাকাণ্ড হয়েছে, হোলি এটিএম যারা হামলা করছে,
তাহলে ইলিয়াস আলী সাহেবকে কে গুম করেছে? মির্জা ফখরুল সাহেবই বলেছেন। না মানে আপনার কাছে কি মনে হয়? আমার কাছে উনি বলছেন যে আমাদের ভিতর থেকে উদ্যতনের থেকে নির্দেশন কারা করছে আমরা জানি। উনি ইন্ডিয়াকে দিচ্ছেন ওনার দলের ভিতর থেকে করা হয়েছে। আপনি ভিডিওটা বাইট করেন। আর গুমের কথা বললেন 2004-এর জুলাই থেকে 2005-এর 21শে মার্চ পর্যন্ত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছিল 337টি। আর 2001-এ ক্ষমতা আসার পর 6 মাস পরে যে যখন দেশ সন্ত্রাসের ভিতরে অন্ধকারের দিকে চলে যাচ্ছে, বিএনপি সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, তখন সেনাবাহিনীর, আমার মনে আছে যে ক্লিন অপারেশন শুরু হয়েছিল, 58 জন লোককে বিনা বিচারে হত্যা করা হয়েছিল অপারেশন ক্লিন হার্টের সময়, বিনা বিচারে, এবং সব আওয়ামী লীগ, যুবলীগের, ছাত্রলীগের নেতাদের। আপনি 2005-এ 31শে ডিসেম্বর বোমা গ্রেনেড হামলায় 62 জন নিহত হয়েছিল। সারা দেশে আইন প্রয়োগকারী সংস্থার হাতে নিহত ছিল 316 জন, র্যাবের হাতে 111, পুলিশ হেফাজতে 258, চিতা কোবরার হাতে 4 জন, উল্লেখিত 396 জনের মধ্যে 340 জন ক্রস ফায়ারে মারা গিয়েছে। আমি যদি বলি হ্যাঁ এই আমলে যে ক্রস ফায়ারে মারা যায়নি, এই আমলে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, আমি অস্বীকার করি না, কিন্তু দুদুভাইদের আমলে তো শায়েস্তাখার আমল ছিল না। দুদুভাই জিনিসপত্রের করায় মানে বললেন হ্যাঁ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে, আমি এটা অস্বীকার করি না, কিন্তু এই সরকার অ্যাড্রেস করেছে। আপনি 1 কোটি লোককে টিসিবির মাধ্যমে খাদ্য সামগ্রী দিচ্ছেন, মাননীয় প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড দিয়েছে, এবং এই রমজান মাসে 15 টাকা কেজি দরে 50 লক্ষ নির্ময়ের লোককে, আমি আর 30 সেকেন্ড শেষ করে দিচ্ছি, খাবার দিচ্ছেন। আর দুদুভাইদের আমলে এখন 1 কেজি মরিচের দাম কত? 1 কেজি মরিচের দাম 1 মাসে 100 টাকা, 120 টাকা। আর দুদুভাইদের আমলে 1 কেজি মরিচে আজ থেকে 15 বছর আগে বা 16 বছর আগে 1 কেজি মরিচের দাম ছিল 160 টাকা। এখনো তো মরিচ 1000 টাকা হয়ে গেছে। সেটা আমি বলি। আর ওনাদের নেতা ছিলেন একসময় কর্নেল অলি, বলেছেন, আপনি যদি দেখতে চান, এই যে আমি দেখাচ্ছি আপনাকে, কর্নেল অলি সাহেব বলেছেন যে মুক্ত বাজারের নামে কয়েকজন মন্ত্রী সারা রাত, আমার কথা না, কর্নেল অলি সাহেবের কথা, সারা রাত মদ খেয়ে বদমাইশি করে মুক্ত বাজারের কথা, জিনিসপত্রের দাম বাড়ায় 15-20 জন মন্ত্রী একটি সিন্ডিকেট বছরে 20,000 কোটি টাকার ঘুষ খায় সিন্ডিকেটের কাছ থেকে। আমি যদি ওনার লিখিত বই নাকি না, এটার লেখা, মোহাম্মদ হাবিবুর রহমান, সাবেক প্রধান বিচারপতি, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। আর একটা কথা বলি, দেখেন রিজভী সাহেব কি বললেন, ভারত পণ্য বর্জন করো। কখন? বাংলাদেশে কিন্তু আপনি বলেন জিরা বলেন, এলাচি বলেন, মানে মশলা বলেন, এগুলো আসে। উনি যখন সরকার রমজান মাসে নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য ভারত থেকে পিয়ে জানানোর জন্য চেষ্টা করছেন, সেই সময় ভারত পণ্য বর্জনের ডাক দিয়ে, আমি যদি বলি রিজভী সাহেব, দুদুভাইরা না, রিজভী সাহেব এই সমস্ত সিন্ডিকেটের সাথে জড়িত। রিজভী সাহেব আর দুদু সাহেবের মধ্যে তো পার্থক্য থাকে না। আমি একটা প্রশ্ন হানা শুনে যাই, যেটা বলছিলেন যে মির্জা ফখরুল সাহেব বলেছেন 60,000, উনি বলেছেন 50,000, তাহলে 50,000 কি গ্রেফতার আছে? আমি মনে করি 10,000 টাকা। না, আমি মনে না আমি কি পৌঁছে 50 লক্ষ, আমি উনি বলছেন 50 লক্ষ, দুধভাই 10 লক্ষ কমাই বলছে। না আমি 50, এটা হচ্ছে হয়তো কালকে বলবে যে এই কয়জন, আমি মনে করি উনি কম বলে থাকে 50 লক্ষ কি ঠিক আছে? আমি না, ঠিক নাই, আমি তো এটা বলবো না কত, আমি তো আর জানি না, আমি তো মিথ্যা তথ্য জাতিকে বলবো না যে 500 গ্রেফতার আছে বা 200 গ্রেফতার আছে বা 10,000, তা আমি বলতে পারবো না। আমি শুধু এইটুক বলতে পারবো যারা বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত, গান পাউডার মারার হুকুম, আমি একটা উদাহরণ, আমি আপনার একটা উদাহরণ, যেটা বললেন মিথ্যা মামলা, উত্তরার নির্বাচন আপনার মনে আছে, সেই নির্বাচনে আমি সেটা আনুক 30 সেকেন্ডে আমি শেষ করি। উত্তরার নির্বাচনের পরে দিন ওনারা নির্বাচন বর্জন করলেন, বিএনপি সমাবেশ করলেন, পুলিশ কিন্তু বাধা দেয়নি, কিন্তু সেই একই টাইমে 9 জায়গায় বাসে আগুন দেওয়া হলো। বিএনপির একজন মহিলা কর্মী নিতাই বাবুকে ফোন করে বললেন যুব দলের কর্মীরা আগুন দিয়েছে।
সেই মামলায় গ্রেপ্তার হবে না? জি কামাল ভাই অনেক কথা বলবার চেষ্টা করেছেন, গ্রেপ্তারের কথা বলেছেন এবং তাদের দুঃখের কথা বলেছেন। যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল না সে কথা বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তিনি কীভাবে নাজেহাল হয়েছেন, নির্যাতিত হয়েছেন সেগুলি বলেছেন। আপনার বিশ্লেষণ কি? আপনারা যখন বলছেন যে 50 লাখ 60 লাখ লোক এখন কারাগারে আছেন, তো সেই জায়গার মধ্যে 50 লাখ 60 লাখ কারাগারে নাই, এটা মামলা হয়েছে। মামলা একাধিকবার তারা হয়তো কেউ কেউ জেলে গেছে, জেল থেকে বেরিয়েছে, কেউ সাজাপ্রাপ্ত হয়েছে, আবার তারা জামিন পাইছে। কিন্তু মামলায় আসামি হচ্ছে 50 থেকে 60 লাখ, আর প্রায় 1.5 লাখের ঊর্ধ্বে হচ্ছে মামলার সংখ্যা। একটা মামলায় দেখা গেল 150 জন, 200 জন, 300 জন এভাবে আছে। আমার কাছে প্রশ্ন, যেমন আমি একটু মীমাংসা করে বলি, যেটা কামাল উল্লেখ করছে, যেটা মির্জা আলমগীর ইলিয়াস আলী সম্বন্ধে, মির্জা আব্বাস না এখানে আলমগীর কথা বলছেন, তো এটা আলমগীরের কথা না, সে হয়তো মিস্টেক করে আলমগীর সাহেবের নামটা না মির্জা আব্বাস বলেনি, সে হয়তো মির্জা আব্বাসের কথাই বলতে চাইছে। প্রশ্ন, আমি এখানে একটা কথা বলি, যখন সে গুম হয়েছে তার কিছুদিন পর তার স্ত্রী, অর্থাৎ ইলিয়াস আলীর স্ত্রী, তার সন্তানরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করছিলেন। প্রধানমন্ত্রী আশ্বস্ত করছিলেন, মানে আজকের প্রধানমন্ত্রী তখনও প্রধানমন্ত্রী, আশ্বস্ত করছিলেন। অর্থাৎ ইলিয়াস আলী বা আমরা যে সময় ছাত্র রাজনীতি করছি, এই নেত্রী বেগম জিয়া বা এনারাই নেত্রী ছিলেন, এখনও তারা আছে। এক সময় তারা বিরোধী দলের নেত্রী ছিলেন, এখন হয়তো আওয়ামী লীগের প্রধানমন্ত্রী আছে। তো আমাদের জায়গাটা, আমরা তাদের যত সমালোচনা করি না কেন, ওই দরকার মতো আমরা প্রয়োজন হলে তাদের কাছে জিজ্ঞাসা করি, তাদের কাছে বলি। তিনি আশ্বস্ত করছিলেন আমি দেখবেন, এবং অল্প সময়ের মধ্যে সে তার বাসায় গিয়েছেন, দেখা করেছেন। জি, অল্প সময় পেলে তো আর কোনো কথা ছিল না। যে কোনো মানুষ, সে বিএনপি, আওয়ামী লীগ বা অন্য যে কোনো দলে গুম হয়ে গেছে অথবা মৃত্যুবরণ করছে অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে এটা আমার কাছে সহজ মনে হয় না। কোনো না কোনোভাবে একসঙ্গে আমরা কাজ করছি, গণতন্ত্রের সপক্ষে, সামরিক স্বৈরাচার বা এরশাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। এই যে এখানে যে প্রশ্নগুলো আসছে, সে তার রাজনৈতিক অবস্থান থেকে ডিপেন্ড করবে, এটা আশ্চর্য কিছু না। পাকিস্তান আমলের ভালো ছিল, মির্জা আলমগীর বলেছে, মির্জা আলমগীর একজন মুক্তিযোদ্ধা। রাজনৈতিক বিবেচনায় তখন আন্দোলন হয়েছে, কিন্তু এত মামলার মুখোমুখি কোনো রাজনীতি দল, সেই মামলাগুলো তো হয় মৌলানা ভাসানীর দল ন্যাফের কর্মীরা হয়েছে, ছাত্র ইউনিয়নের কর্মীরা হয়েছে, যার অধিকাংশ এই মির্জা আলমগীর ছিলেন বা এরা ছিলেন, আর আওয়ামী লীগের ছাত্রলীগেরা হয়েছে। এই জাতীয়, এমনকি একজন ছাত্র নেতা, তারে আমি নাম উল্লেখ করে বলি, মনির সাহেব, 72-73 সালের ছাত্রলীগের প্রেসিডেন্ট শফিউল ইসলাম, উনি আমার কাছে বলছে, দুদু আমাদের সব ছাত্র নেতাদের দাঁড় করিয়ে ফায়ার করে মেরে ফেলা উচিত। কেন? ছাত্র নেতা আইয়ুব খান আমলে যদি কেউ গ্রেপ্তার হতো, সে সসম্মানে জেলে গেলেও আজকের একজন ছাত্র নেতা যখন জেলে যায়, সে যে উপেক্ষিত হয়, নির্যাতিত হয়, তখন সেটা হতো না। এই মনির চৌধুরী। আমি কেন এই কথাটা, আমি পাকিস্তান আমল ভালো ছিল এটা বলার কারণ নেই। গ্রেপ্তার, জেলই, নির্যাতনই, কিন্তু তারতম্যটা যেটা আমরা এখন আলোচনা করি, এই যে কাদের সিদ্দিকী বীরুত্তম, তো যাই করুক, যেভাবে করুক, একসময় আওয়ামী লীগ করতো, এখন হয়তো একটা ছোট দল করে, কিন্তু উনি যখন বলে বসেন যে এইরকম হবে জানলে আমি মুক্তিযুদ্ধ করতাম না, আমি কি তাকে ভিন্নভাবে ট্রিট করতে পারি? আমি তার কষ্টের দিকে, তার যন্ত্রণার কথা, কারণ তারা তো একটা স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ করছে, আমি তো তার দল করি না, তারপরেও আমি যদি অনুধাবন না করতে পারি, যেমন শেখ মুজিবকে রাজনৈতিক বিবেচনায় আমি নানান আলোচনা করতে পারি, কিন্তু তার অস্তিত্ব নিয়ে আমি টান দিতে পারি না। ঠিক তেমনি শহীদ জিয়া রহমান বা অন্য যে সব মুক্তিযোদ্ধা, রিনাউন্ড মুক্তিযোদ্ধা, তাদেরকে এমন বিশেষণ বা এমন শব্দে আমি আখ্যায়িত করতে পারি না যেটা লজ্জার বিষয় হিসেবে দেখা দিতে পারে। এরা আমাদের জাতীয় বীর, এরা আমার জাতীয় বীর। যেমন ও একটা মানে কথা তুললো, সেটা কখনোই সত্য হতে পারে না।
মুক্তিযুদ্ধকালীন সময়ে যে সরকার, সেই সরকারকে কেউ অস্বীকার করে নাই, কখনো কোনো কালেই করে নাই। যারা মুক্তিযোদ্ধাকে বিশ্বাস করছে, মুক্তিযুদ্ধে বিশ্বাস করছে, যারা গণতন্ত্রে বিশ্বাস করছে, যারা স্বাধীনতায় বিশ্বাস করে, ওই সরকারকে বিশ্বাস, বরঞ্চ এখন বললে হয়তো কামাল কষ্ট পাবে, ওই সময় তাজউদ্দিন সাহেবকে ডিস্টার্ব করছে এমন অনেকের নাম বলতে পারে আমি, তারা ওই সরকারকে স্বীকার করেনি, যারা আওয়ামী লীগের সঙ্গে, যুবলীগের মানে ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিল। তার ভিতরে একটা নাম বলে, মানে তিনি এটা মানতেই পারেনি তাজউদ্দিন সাহেবকে, তিনি ফজলুল হক মনি সাহেব। এখন তিনি তার মানে এখন আসলে একটা আমি একটা জিনিস কথা বলেন, রাজনৈতিক বিবেচনায় যাই বলি না কেন, প্রতিহিংসা রাজনীতি চলতে পারে না। নিশ্চয়ই নিশ্চয়ই। এবং এবং এই যে একটা সরকারের সময় সরকার খারাপ করছে, এই যেমন বললো ক্লিনহার্ডের সময় তো ম্যাক্সিমাম মারা গেছে তো হয় ছাত্র দলের এক্স নেতা, যুব দলের নেতা, বিএনপির গেছে মারা বেশি। সন্ত্রাস বিরোধী এই ঘটনাটি ছিল, সেটা নিয়ে অনেক আলোচনা করা যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমি প্রতিহিংসা পরায়ণতা আমি যাব কিনা। যেমন বিএনপি কেয়ারটেকার দাবি করছে, কেয়ারটেকার তো প্রতিষ্ঠান আন্দোলনে এমন কোনো কাজ নাই যেটা আওয়ামী লীগ বা তার সহযোগী যারা ছিল, জাতীয় পার্টি বা অন্যরা ছিল, করে নাই। তাহলে আওয়ামী লীগ যদি কেয়ারটেকারটা আন্দোলন করে জাতীয় গৌরব পায়, তাহলে বিএনপি কেন গৌরব পাবে না, বা সেই দাবিটা কেন মানবে না? এটা একটা করে চমৎকার কথা। প্রতিহিংসা রাজনীতিটা আমরা এড়াতে চাই এবং দূর করতে চাই। আমরা শেষ মুহূর্তে আমি একেবারে শেষে 30-40 সেকেন্ড বা 1 মিনিট যদি বলতে চান যে প্রতিহিংসা রাজনীতি কীভাবে করা যায়, আমরা কি একটা সংলাপের কথা বলতে পারি কিনা, একটা আলোচনার কথা বলতে পারি কিনা, সরকার গঠিত হয়েছে, ভবিষ্যতে আরও সুন্দরভাবে দেশ চালাবে, একটা জাতীয় সংলাপ কি এই মুহূর্তে করা দরকার বোধ করেন কিনা? দেখেন, দুদুভাইয়ের সাথে আমি শতভাগ একমত। প্রতিহিংসা রাজনীতি আমাদেরকে ধ্বংসের দিকে ঠেলে নিচ্ছে। কিন্তু আমি দুদুভাই হয়তো কষ্ট পাইতে পারে, প্রতিহিংসার রাজনীতি কিন্তু বঙ্গবন্ধু তনয় করেন না। আপনি দেখেন 2004 সালের 21 আগস্ট, দুদুভাই তো স্বীকার করবেন, কিন্তু আমি বলবো যে বিএনপির সেদিন ক্ষমতায় সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া 21 আগস্টের এই জঘন্য হামলা হতে পারে না। এবং বিভিন্নভাবে পত্রপত্রিকা এসছে, পরবর্তীতে প্রমাণিত হয়েছেন যে তারেক জাহা ভবনে বসে 75-এর খুনি আর 71-এর খুনি কিনে আজকের প্রধানমন্ত্রীকে হত্যা করতে চেয়েছিলেন। 13টি গ্রেনেড, আইবি রহমান সহ 22 জন লোক আমাদের মারা গেলেন। সেদিন যদি একটা গ্রেনেড ওই ট্রাকের উপর পড়তো, আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোথায় থাকতো? কোথায় থাকতো গণতন্ত্র? কোথায় থাকতো বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা? আমি মনে করি তারপরেও আজকে দেখেন, প্রতিহিংসা রাজনীতি শেখ হাসিনা বিশ্বাস করেন না বলে 2014 সালে কিন্তু বেগম খালেদা জিয়ার সাথে বসতে চেয়েছিল। এবং কোনো সরকার কোনোদিন ঘোষণা দেয়নি আন্দোলনের বা নির্বাচনকে সামনে রেখে যে আমরা এতটা মন্ত্রণালয় ছেড়ে দেবো। 5টা মন্ত্রণালয় ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন প্রকাশ্যে জনসভায়, এবং বেগম খালেদা জিয়াকে ফোন করেছিলেন আসেন বসি। আমি আজকে বলি, দেখেন আজকে যদি সেদিন যদি বেগম খালেদা জিয়া আসতো, এটা আমার ব্যক্তিগত মূল্যায়ন, এটা দলের মূল্যায়ন, আমি ব্যক্তিগতভাবে মনে করি বেগম খালেদা যদি সেদিন আলোচনায় বসতো, হয়তো নির্বাচন পদ্ধতি, নির্বাচনকালীন সরকার একটা অন্যরকম রূপ নিতে পারত, এটা আমার ধারণা। কিন্তু সেইটা হয়নি। প্রতিহিংসা, তারপরে আপনি দেখেন প্রতিহিংসা রাজনীতি 2004 সালের 21 আগস্ট আওয়ামী লীগের নেতা কর্মীরা মনে করে যে এই গ্রেনেড হামলার জন্য তারেক জিয়া সহ এই সরকার দায়ী। তারপরও বঙ্গবন্ধু তনয়া যখন কোকো সাহেব মারা গেলেন, দুদুভাই ভাষায় আমি ধরে নিলাম যে বাহবা নেওয়ার জন্য গেছেন, পত্রিকা নিউজ করানোর জন্য গেছেন। তারপর তো প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর মেয়ে গিয়েছেন, গেটটা খোলেন নেই। কি করেছেন দেখেন, উপর দিয়ে শিমুল বিশ্বাস একটা খাতা এনে বললেন এখানে সিগনেচার করেন। একটা প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর মেয়ে, একটা দলের প্রধান, গেটটা খুলে তাকে বসায় বলতে যে ম্যাডাম অসুস্থ, আপনি এখানে শোক বইতে সিগনেচার করেন। ভিতরে কিন্তু ব্যারিস্টার রফিক সাহেব ছিলেন, আপনি জানেন আপনাদের টেলিভিশনে কি মন্তব্য করেছিলেন। তাহলে এই যে রাজনৈতিক দলের ভিতরে যে সুসম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে সেটা তো সবার এগিয়ে আসতে হবে। এবং দুদুভাই যেটা করছেন যে প্রতিহিংসার রাজনীতি আমাদের আগামী দিনে চলার পথকে এবং গণতন্ত্রকে মানে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে এটা অন্তরায়। কিন্তু নিশ্চয়ই আমরা মনে করি যে প্রতিহিংসা রাজনীতি পরিহার করা উচিত, এবং সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে হাত বাড়িয়ে দেওয়া উচিত। যেহেতু আমি জানি না, আপনি জানেন এই নির্বাচনের আগেও আমাদের দলের সাধারণ সম্পাদক বলেছেন যে বিএনপি যদি আলোচনা করতে চায় আলোচনায় বসতে রাজি। কিন্তু সেদিন বিএনপি বললেন না, পদত্যাগ করার পর আলোচনা হবে। আপনি যেটা বলেন যে আপনি একটা কথা বলেন, দুদুভাই ঠিক করলো। দেখেন
দুদু ভাইরা কতবার 10ই ডিসেম্বর বলে এই সরকার থাকবে না, তারেক জিয়ার বাংলাদেশ হবে, এইভাবে ডেট দিছে না। 28 অক্টোবর চূড়ান্ত ডেট দিলেন, কিন্তু যে কারণে 28 অক্টোবর তো আসলে যে ওনাদের ভাষা যে ক্র্যাকডাউন হলো সেভাবে ক্র্যাকডাউনের জন্য দায়ী কে? না, আমি বিএনপির কোন লোক মারা গেছে, বিএনপির কোন কর্মী মারা গেছে, সেটি আরেকদিন দুদু এত বড় সমাবেশ করছেন, আমি একটু বলি 30 এত বড় সমাবেশ দুদু ভাইরা করেছেন, সমাবেশ কিন্তু প্রচুর লোক হয়েছে, অনেক লোক হয়েছিল। হ্যাঁ, আমি এটা তো অস্বীকার করা কিছু না, দুদু ভাইয়ের সঙ্গে সমাবেশে প্রচুর লোক হয়েছে। বিএনপির সমাবেশে আমি 10 লাখ লোক, আমি এটি কোনো অস্বাভাবিক কিছু মনে করি না। আওয়ামী লীগের সমাবেশে 20 লাখ লোক হবে, এটা দুদু ভাইয়ের অস্বাভাবিক মনে করার কিছু নাই। কারণ বাংলাদেশটা রাজনীতিতে এই দেশের মানুষ দুইটা ধারায় এখন বিভক্ত, যেটা বাস্তবতা। সেক্ষেত্রে সেই সমাবেশের লোক আমি তাকে ছোট করে দেখার কোনো বিষয় নাই, কিন্তু তারা সেই সমাবেশ, অত বড় সমাবেশে পুলিশের একজন লোককে পিটি হত্যা করেছে, পুলিশ গুলি করেছে, একটা লোক তা হতে নেই, দুদু ভাইয়ের সরে গেছে। জি, আমরা একেবারেই সময় শেষ করে ফেলেছি, যদি একেবারে সময় 10টা সেকেন্ডে কি কিছু শেষ বিশ্লেষণ করবেন কিনা, যেটি প্রতিহিংসা রাজনীতি নিয়ে কথা বলছিলেন, আমরা 10 সেকেন্ডে শেষ করি। এই 28 তারিখে প্রমাণ হয়েছে যে বাংলাদেশে গণতন্ত্র নাই। আচ্ছা, একটা স্বাভাবিক জনসভা বা সমাবেশ করার অবস্থান নাই বাংলাদেশে। ওই দিন প্রমাণ হয়েছে যে স্বাভাবিক রাস্তা থেকে আমরা সরে গেছি। অস্বাভাবিক সরকার, অস্বাভাবিক রাজনৈতিক ক্রিয়াকর্ম, অস্বাভাবিকতার দিকে আমরা এগিয়ে গেছি। তো আমাদের জন্য স্বাভাবিক কোনো কিছু অপেক্ষা করছে, এটা বোধহয় ভাবা ঠিক হবে না। জি জি, আমি ধন্যবাদ জানাতে চাই জনাব এস.এম. কামাল হোসেন এমপি, জনাব শামসুজ্জামান দুদু, আপনাদের দুজনকেই। আমরা আসলে সবশেষে যেটা মন্তব্য করতে চাই সেটি হচ্ছে প্রতিহিংসা রাজনীতি থেকে আমাদের সরে আসতে হবে। সরকার যারা গঠন করেছে, যারা সরকারে নেয়, যারা রাজপথে আছে, সবাই মিলে ঐক্যবদ্ধভাবেই কিন্তু আমরা আশা করব এই দেশকে এগিয়ে নিয়ে যাবো, এই প্রত্যাশা করে ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রি অনুষ্ঠান এখানেই শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।